আমাদের এখানে খরচটা অনেক বেশি। একটি তথ্য দেখলাম একটি জায়গাতে যে ফিলিপাইন থেকে ফ্রিতেই যাওয়া যাচ্ছে, সেটি যদিও সরকার হয়তো ভর্তুকি দিচ্ছে বা সরকার, কিন্তু নেপাল থেকে সৌদি যেতে লাগে 700 রিয়াল, বাংলাদেশ থেকে লাগে প্রায় 1500 রিয়ালের মতো খরচ। এই যে পার্থক্য, যেটির কথা শরীফ ভাই গুরুত্ব দিচ্ছিলেন, কেন মানে আমরা এত টাকা কেন দিতে হচ্ছে আমার সেই হতদরিদ্র শ্রমিককে? ধন্যবাদ আপনাকে। এটি সত্যি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি অভিবাসন খাতের সুশাসনের কথা আমরা বলি, প্রথমেই এই বিষয়টিই কিন্তু সামনে আসে যে অভিবাসন ব্যয় তো অনেক বেশি। এটির উত্তর দিতে গেলে প্রথমেই যেটা আমাদেরকে দেখতে হবে সেটি হলো যে আপনারা জানেন যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি যেটা খুঁজে পেয়েছে যে প্রায় গত 10 বছরে 13 লাখ কোটি টাকা রিক্রুটিং এজেন্সিরা তারা বিভিন্নভাবে শ্রমিকদেরকে হয়রানির মাধ্যমে বা নানান রকম শোষণের মাধ্যমে ভিসা বিক্রির নামে, প্লেনের টিকিটের নামে তারা এই টাকাগুলো অর্জন করেছে এবং সেগুলো তারা বিদেশে পাচার করেছে। এই একটি তথ্যই কিন্তু প্রমাণ করে দেয় যে গত 15-20 বছর ধরে এই খাতে কী রকম দুর্নীতি এবং লুটপাট হয়েছে, এবং সেই দুর্নীতি এবং লুটপাটের বলি হয়েছে কিন্তু আমাদের প্রবাসীরা। প্রবাসী শ্রমিকের বিদেশ যাওয়ার খরচ যে বেশি, এটা তো প্রকৃত ব্যয় সে শুধুমাত্র মেটাচ্ছে তা কিন্তু না, সে কোনো না কোনো মানুষের স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি বা লুটপাটের ফসলও কিন্তু সে তুলে দিচ্ছে। এই প্রবাসী শ্রমিকদেরকে নানানভাবে ভিক্টিমাইজেশন করার কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওভারঅল বিদেশে যাওয়ার খরচ অনেক বেশি। এটি যেমন সত্য, ঠিক একইভাবে এটিও সত্য যে বাংলাদেশের সরকার বা বিগত সরকার কখনোই অভিবাসন ব্যয় নিয়ে সত্যিকার অর্থে তেমন কিছু করেননি। কেন করেননি সেটি ভিন্ন একটা আলোচনা, কিন্তু আমরা দেখতে পাই যে প্রবাসী শ্রমিকদের কষ্ট হচ্ছে বা মানবিক জায়গা থেকে তাদের এই বিপুল অঙ্কের খরচ মেটাতে ভীষণ রকমের যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এটাকে অনুধাবন করার ক্ষমতাই বিগত সরকারের ছিল না বা বিগত আমলের কারোর ভিতরেই ছিল বলে আমি মনে করি না। এবং এটি না করার কারণেই আমরা দেখতে পাচ্ছি যে অভিবাসন ব্যয় ধীরে ধীরে অনেক বেড়ে গিয়েছে এবং একটা পর্যায়ে গিয়ে অভিবাসন ব্যয় এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে সাধারণ মানুষের পক্ষে অভিবাসন ব্যয় মেটানোর খুবই অসম্ভব হয়ে পড়েছে এবং একমাত্র ধার দেনা ঋণ করা ছাড়া বিদেশ যাওয়ার মতো কোনো উপায় তার সামনে ছিল না, এবং একান্তই না পেরে মানুষজন বিদেশে যাওয়ার জন্য ধার দেনা করে এরকম গিয়েছে। তো এটি একটি চরম রকমের ব্যর্থতা এবং দুর্ভাগ্য আমি মনে করি, কারণ অভিবাসন খাত নিয়ে যখন আমরা কথা বলি এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত মনে করি, কিন্তু যখন আমরা এটাকে বাস্তবে দেখি তখন এটাকে কিন্তু আমরা দেখি ভীষণ রকমের অবহেলার একটা খাত, অনিয়মের একটা খাত, নজরদারি না থাকা বা নজরদারিবিহীন একটা খাত। তো এরকমভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অভিবাসন খাতটি কিন্তু তৈরি হয়েছে এবং এটির প্রতি কোনো দায়িত্ব ছাড়াই দিনের পর দিন এটি নিয়ে আমরা মিথ্যা গর্ব করেছি। এই একটু আগেই আমাদের আলোচক শরীফুল ভাই বললেন যে এই যে 20-25 বিলিয়ন ডলার আসছে এগুলো নিয়ে আমরা শুধুমাত্র গর্ববোধ করি, কিন্তু এই 20-25 বিলিয়ন ডলার যেই মানুষগুলোর সারা দিন রাত মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে পাঠাচ্ছে তাদেরকে কি আমরা মর্যাদা দিতে পেরেছি? সুলতান ভাই বললেন যে মানুষ হিসেবে তাদেরকে মর্যাদার কথা, সেই মর্যাদা তো আমরা বিদেশেও দিতে পারিনি, আবার দেশে যখন উনি আসেন তখন আমরা দিতে পারি না। এয়ারপোর্টে নেমে তাকে ভোগান্তির শিকার হতে হয় এবং পরিবারের কাছে গেলেও অনেক সময় আমরা দেখতে পাচ্ছি কি যে পরিবারের কাছেও তার নানান রকম যন্ত্রণার শিকার হতে হচ্ছে। এবং এই অভিবাসন ব্যয় মেটাতে গিয়ে একটা অভিবাসী শ্রমিকের কি পরিমাণ কষ্ট হয়, কতদিন সময় লাগে, সেইগুলো নিয়ে খুব বেশি গবেষণাও আমরা দেখি না এবং নীতিগতভাবে কিন্তু খুব বেশি আলোচনার জায়গা আমরা দেখি না। এবং সেইখানে আমি বলতে চাই যে অভিবাসন খাতের আরেকটি বড় সমস্যা হচ্ছে এখানে যত রকমের নীতি প্রণয়ন হয় সব কিছুই আমলা নির্ভর, এবং এই যে আমলাতান্ত্রিক যে রকমের ইনফ্লুয়েন্স বা প্রভাব রয়েছে অভিবাসন খাতে সেটি আমার মনে হয় কোনো খাতে নেই, এবং সেটি এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার অনেক দারুণ দারুণ সুযোগ দিয়েছে প্রবাসীদেরকে, একটা বিশেষ লাউঞ্জ উদ্বোধন করা হলো, তাদেরকে ভোটাধিকারের কথা বলা হচ্ছে, তাদের সেবার মান উন্নয়নের কথা বলা হচ্ছে, কিন্তু আমি এখনও দেখতে পাচ্ছি যে প্রবাসীদের জন্য যে সেবার কথা বলছি সেই সেবার ওভারঅল ডিজাইনের মধ্যেই আমাদের মনস্তাত্ত্বিক এক ধরনের দৈন্যতা রয়ে গিয়েছে। যেমন আমি শুধু ছোট্ট একটা উদাহরণ দিই আপনাকে, যে এই সরকার আসার পরে প্রবাসীদেরকে বিশেষ মর্যাদা দেওয়ার জন্য একটি বিশেষ লাউঞ্জ উদ্বোধন করেছে, তাদেরকে ভিআইপি মর্যাদা দেওয়ার জন্য, এবং সেই লাউঞ্জ যদি আপনি একটু ঘুরে ঘুরে দেখেন দেখবেন যে সেখানে যে খাবারগুলো পাওয়া যাচ্ছে সেগুলো সব জাঙ্ক ফুড। পৃথিবীর বহু উন্নত দেশে পাবলিক প্লেসে সেই খাবারগুলো বিক্রি করা যায় না। একটা বার্গার, একটা স্যান্ডউইচ, যেগুলো খুবই অস্বাস্থ্যকর বলে গণ্য করা হয় মানব শরীরের জন্য। আমি একদিকে বলছি আমার শ্রমিক বিদেশে যাবে সুস্বাস্থ্য নিয়ে এবং আমি আমার প্রবাসী শ্রমিকদের নিয়ে গর্ব করতে চাই, ঠিক একইভাবে আবার আমি তাদেরকে প্লেনে ওঠার আগ দিয়ে আমি জাঙ্ক ফুড খাইয়ে দিচ্ছি। যে মানুষটা 2 দিন 3 দিন পুরো জার্নি করে ঢাকা শহরে আসছে প্লেনে চড়ার জন্যে, তাকে আমি বলছি যে এখানে ভাত নেই,
বা এখানে তুমি যেটা খেতে চাও সেটা পাবা না, এখানে তুমি পাবা বার্গার, স্যান্ডউইচ। এটাই প্রমাণ করে যে প্রবাসী শ্রমিকদের জন্য আমরা যাই করছি না কেন সেটা আমাদের মতো করে করছি, তাদের জন্য কি প্রয়োজন বা তাদের দৃষ্টিকোণ থেকে মতো দেখা করে করে আমরা কিন্তু কোনো কিছু করছি না। এবং এই রকম অসংখ্য না করার কারণে আমরা এক ধরনের দুর্ভাগ্য বয়ে এনেছি এবং এক ধরনের চরম স্বেচ্ছাচারিতা বয়ে নিয়ে এসেছি। এবং প্রবাসী শ্রমিকদেরকে আমরা দেখছি কিভাবে রেমিটেন্স প্রেরণকারী একজন মানুষ হিসেবে বা পণ্য হিসেবেও দেখছি অনেক সময়। এবং সুলতান ভাই খুব ভালো মতোই বলেছেন, অনেক সময় শোষণের শিকার হচ্ছেন বা বিদেশে শ্রমিক হিসেবে তার যে স্বীকৃতি সেটাই আমরা দেখতে পাচ্ছি না। কারণ আমি তো তাকে শ্রমিক হিসেবে মর্যাদা দেওয়ার কথাই ভাবছি না। আমরা ভাবছি যে সে শুধু বিদেশ থেকে টাকা পাঠাবে এবং সেই টাকার অঙ্কগুলো আমরা গুনবো এবং এই মাসে কত হলো, আগামী মাসে কত হবে, এই বছরে কত হবে, কোন দেশ থেকে বেশি আসছে, কোন দেশ থেকে কমে আসছে। এই সংখ্যাতাত্ত্বিকভাবে যখন আমরা প্রবাসীদেরকে দেখা শুরু করি তখনই আমাদের মানসিক দৈন্যতাটা আরও খারাপ পর্যায়ে চলে যায় এবং মনস্তাত্ত্বিক জায়গা থেকেই তাদেরকে আমরা অনুভব করতে পারি না এবং তাদের জন্য একান্ত প্রয়োজনীয় সার্ভিসগুলো বা সেবাগুলো যখন দিতে যাই সেখানেও আমরা ভুল করে ফেলি বলে আমি মনে করি।